দেশের বিভিন্ন জেলা শহরে হঠাৎ করে বেড়েছে হামের প্রাদুর্ভাব। এমন পরিস্থিতিতে নগরীর হাসপাতালগুলোতে উদ্বেগজনক হারে বাড়ছে রোগীর চাপ। বিশেষজ্ঞরা বলছেন, দেশে দীর্ঘদিন নিয়মিত টিকাদান কার্যক্রম বন্ধ থাকায় নতুন করে বাড়ছে হামের সংক্রমণ। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। দেশের বিভিন্ন এলাকায় ক্রমেই বাড়ছে হাম রোগের প্রাদুর্ভাব। আর তাই গত এক সপ্তাহে এই সংক্রামক রোগে আক্রান্ত শিশু সংখ্যা যেন বাড়ছে উদ্বেগজনক হারে। বিশেষ করে রাজধানীর শিশু হাসপাতালে গত কয়েকদিনে হামে আক্রান্ত রোগীর সংখ্যা যেন বেড়েছে জ্যামিতিক হারে। ফলে হঠাৎ রোগীর চাপে হাসপাতালগুলো চিকিৎসা দিতে এক প্রকার হিমশিম খাচ্ছেন বলে জানান চিকিৎসকরা। ডাক্তার সংখ্যা কম, রোগীর সংখ্যা অনেক বেশি। প্রতি 200 জনের মধ্যে একটা ডাক্তার আছে, এরকম অবস্থা হচ্ছে। আমি তো চাপে যে খাওয়া দাওয়াও করতে পারি না, যে যতটা সম্ভব ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করতেছে। বর্তমানে নগরীর শিশু হাসপাতালে হামে আক্রান্ত শিশু ভর্তি রয়েছে 37 জন। ভর্তি হওয়া শিশু স্বজনরা জানান, অধিকাংশ শিশুর বয়স 9 মাসের কম। আর তাই এই প্রাদুর্ভাবের শিকার 6 মাসের শিশুরাও। 9 মাসের সময় পাইবে আর কি, এখন পায় না ওই টিকাটা হামের। কালকা থেকে এই হাম দেখা দিয়েছে। আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ একটু ভালোর দিকে, তবে এখানে আসার পরে রেস্টটা বেড়ে গিয়েছিল। চিকিৎসা কি চলতেছে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিতভাবে হামের টিকা কার্যক্রম না থাকায় শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। টিকা বন্ধ থাকার কারণে বা অনিয়মিত টিকা দেওয়ার কারণে বর্তমানে বাচ্চাদের জ্বর এবং জ্বরের সাথে যদি লাল লাল দানা থাকে, সাথে সাথে চিকিৎসকের পরামর্শ দিতে হবে এবং দ্রুত সম্ভব এবং হাসপাতালে আসতে হবে। এদিকে দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্রুত প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থায় সরকার জোর দিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিকা আসবে, টিকা আসার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে। তবুও এমন সংকটময় পরিস্থিতির মধ্যে টিকাদান কর্মসূচির ঘাটতি এবং কর্তৃপক্ষের তৎপরতা নিয়ে জনমনে বিরাজ করছে নানা প্রশ্ন। দেশের দীর্ঘমেয়াদী টিকা কার্যক্রমের শিথিলতা ও অসচেতনতার কারণেই বাড়ছে নতুন করে হামের প্রাদুর্ভাব। আর তাই বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার না করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত রোগী আশঙ্কাজনক হারে বাড়ছে। 13 দিনে চিকিৎসাধীন 5 শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাম আক্রান্ত 67 শিশু ভর্তি রয়েছে। পরিস্থিতি সামাল দিতে 3টি মেডিকেল টিম গঠন করে শিশু ওয়ার্ডে আলাদা হাম আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। রোগী বেশি থাকায় ঠাঁই মিলছে ওয়ার্ডের মেঝে, করিডোর বা বারান্দায়। প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের 6 তলার 30 ও 31 নং ওয়ার্ড 3টি কক্ষেই চলছে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা। 10 শয্যা বিশিষ্ট আলাদা কক্ষে হাম কর্নার নামে মেডিকেল টিমের তত্ত্বাবধানে দেয়া হচ্ছে চিকিৎসা। গত 2 সপ্তাহে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাওয়ায় কক্ষগুলোতে স্থান সংকুলন না হওয়ায় ওয়ার্ডের মেঝে এবং বারান্দায় গাদাগাদি করে নিতে হচ্ছে সেবা। ময়মনসিংহ বিভাগের 4টি জেলা ছাড়াও আশপাশের জেলাগুলো থেকেও আসছে হাম রোগী। ঠান্ডাতে হাম হয়েছে, বাচ্চা কোনো কিছু খাবার খায় না, মুখে একটু পানি দিলেও পানিটাও মুখে রাখে না। শ্বাসকষ্ট, ঠান্ডা বেশি, কাশি, বুকের সমস্যা হয়ে গেছে। সৈয়দ নজরুলে গেছিলাম, পরে না 4 দিন থাকার পরে রোগীর অবস্থা 19-20 হয় নাই। নেওয়ার পরে ময়মনসিংহ আসার পরে 8 দিন চিকিৎসার পরে বাচ্চা মোটামুটি ভালো। আগে 6 তলায় ছিলাম, এখন হামের ওয়ার্ড করছে 8 তলায় আসছি আমরা। গত 17 মার্চ থেকে সোমবার পর্যন্ত 112 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে গত 13 দিনে 5 জনের মৃত্যু হয়েছে। পরে আমাদের কোভিডের যে এটা ছিল ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ডটা, ওটা তো কোভিড ডেডিকেটেড ছিল। এখন আমরা মিজেল ডেডিকেটেড করতে চাচ্ছি ওইটাকে, যে এখান থেকে আমাদের সব রোগী ওইখানে চলে যাবে এবং ওইখানে আলাদা টিম থাকবে, যে টিম তাকে সার্ভিস দিবে এবং এক্সট্রা সাপোর্টও থাকবে। স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী হাম সন্দেহে ময়মনসিংহ বিভাগের সন্দেহজনক 157 রোগী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 134 জনের ল্যাব পরীক্ষায় 56 জনের হাম শনাক্ত হয়েছে। টোটাল ডিভিশনে 157 জন, আর বাকি বেশিরভাগই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিকেশন নিয়ে ভর্তি আছেন। বেশিরভাগ রোগী সন্দেহজনক হামে আক্রান্ত আমরা চিন্তা করছি, এবং ব্যাকটেরিওলজিক্যালি বা ল্যাব টেস্টের মাধ্যমে পজিটিভ হাম কিন্তু কম। হাম ছোঁয়াচে রোগ হলেও আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাম রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।
কুমিল্লায় হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। সিভিল সার্জন ডাক্তার আলী নূর মোহাম্মদ বশির আহমেদ জানিয়েছেন, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত 21 জন শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে জেলার বিভিন্ন এলাকা থেকে আক্রান্ত শিশুদের ভর্তি করা হচ্ছে। অভিভাবকদের চোখে মুখে চরম উদ্বেগ, উৎকণ্ঠা। শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মিয়া মঞ্জুর আহমেদ জানান, হাম আক্রান্ত শিশুদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করতে আলাদা একটি ওয়ার্ড চালু করা হয়েছে। 18 মার্চ থেকে এই পর্যন্ত 25 জন শিশু এই হাসপাতালে ভর্তি হয়েছে। আমাদের এই পর্যন্ত আমরা সাসপেক্টেড হাম, যাতে আমরা সন্দেহজনক এরকম মনে করেছি, এরকম 69টা স্যাম্পল আমরা ঢাকায় পাঠিয়েছি। তার মধ্যে আমাদের 18টা পজিটিভ হয়েছে। আর হচ্ছে এদের বিভিন্ন পর্যায়ে চিকিৎসা চলছে ঢাকায় এবং কুমিল্লা বিভিন্ন, আমার এখানে ভর্তি নেই, মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভবত আছে এবং ঢাকা আইডিএস হসপিটালে আছে। আর 3 জন সাসপেক্টেড মারা গেছে, কিন্তু তারা এখনও পজিটিভ আমরা এখনও কোনো রেকর্ড পাইনি ঢাকা থেকে। দেশে বর্তমানে মোট 1,92,919 মেট্রিক টন পেট্রোল, ডিজেল, অকটেন এবং জেট ফুয়েলের মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি, এপ্রিলেও কোনো সংকট হবে না। জ্বালানি তেলের দাম নিয়ে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে একটি সিদ্ধান্ত আসতে পারে জানিয়ে তিনি আরও বলেন, ডিপো থেকে পাম্পে তেল কম সরবরাহ বা তেল দেওয়া হচ্ছে না এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই যাবৎ ডিজেল উদ্ধার হয়েছে 2,07,365 লিটার, অকটেন 28,938 লিটার, পেট্রোল 60,002 লিটার, অল টুগেদার 2,96,305 লিটার। মামলার সংখ্যা হয়েছে 1244, সর্বমোট অর্থদণ্ড হয়েছে 84,51,000, কারাদণ্ড দেওয়া হয়েছে 19 জনকে। পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা, তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ সহ 8 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে মগবাজারে এক ব্রিফিংয়ে কথা জানান সংস্থাটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। যেসব পাম্প জ্বালানি তেল মজুত করে কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করছে তাদের মালিকানা বাতিল সহ কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিশ্ব পরিস্থিতির কারণে অস্বাভাবিক চাহিদার প্রেক্ষিতে ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। সরকার এই কথাও বলেছে, যদি তেলের মূল্য বৃদ্ধি পায়, যার ট্যাঙ্কে যা আছে সব বেচে তারপর নতুন মূল্য ইমপ্লিমেন্ট করতে। আপনারা যদি তেলের মূল্য ঘোষণা হয়, যে তেলের মূল্য বৃদ্ধি বা কমলো, তখনকার যে প্রেশার, এই প্রেশারকে আমরা নিতে পারবো? আপনারা কি দায়িত্ব নিতে পারবেন? বর্তমান প্রেক্ষাপটে যে চাহিদা বাজারে তৈরি হয়েছে, সেই চাহিদার তুলনায় আমরা তেল সরবরাহ পাচ্ছি না। দিস ইজ ভেরি ক্লিয়ার। কারণ এই চাহিদা তো চাহিদা না, এটা হলো একটা সম্পূর্ণ প্যানিক বাইং। আমরা আমাদেরকে যত ব্লেমই করেন, আমাদের যত কথাই বলেন না কেন, বাস্তবতার নিরিখে আপনারা একটু বিবেচনা করেন। জ্বালানি তেল সংকটের কারণে মহানগরের স্কুলগুলো অফলাইনের পাশাপাশি অনলাইনে পাঠদানের কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। এই বিষয়ে ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তবে সপ্তাহে কতদিন অনলাইনে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার মন্ত্রিসভার বিষয়টি উত্থাপন করা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মন্ত্রী বলেন, বেশিরভাগ অভিভাবকরা চাচ্ছে সম্পূর্ণ অনলাইনে ক্লাস হোক, এতে করে শিক্ষার্থীদের মাঝে সামাজিক দূরত্ব তৈরি হতে পারে। তাই অনলাইন অফলাইন উভয় মাধ্যমে পাঠদানের বিষয়ে ভাবছে মন্ত্রণালয়। আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 days এ উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। যশোর জেলার 8টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ ফিলিং স্টেশনে পেট্রোল এবং ডিজেল না থাকায় ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনের চালকরা। একই সঙ্গে ডিজেল চালিত সেচ পাম্পে তেল না পাওয়ায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরাও। প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। মোটরসাইকেল চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না। কেউ আবার ছুটছেন দূরের শহরমুখী স্টেশনগুলোতে, ফলে নষ্ট হচ্ছে সময়, বাড়ছে খরচ। পণ্য পরিবহনেও এসেছে ধীরগতি, যার প্রভাব পড়ছে বাজার ব্যবস্থায়।
এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। বোরো মৌসুমে সেচের চাহিদা বেশি থাকলেও ডিজেল সংকটের কারণে জমিতে ঠিকমতো পানি দেয়া যাচ্ছে না। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ধানের উৎপাদনে। টানা রোদ, এই পোখার রোদের মাঝখানে দীর্ঘ লাইন। তেলের সংকটে আমরা তো ভাড়াও চালাতে পারছি না এবং সংসারটাও চালাতে কষ্ট হচ্ছে। এখান থেকে আরো সামনে যাচ্ছি, যে পাম্পে যাচ্ছি, সেখানে যে দেখছি যে সিরিয়াল দেওয়া আছে, সিরিয়ালে দাঁড়ালে 100 টাকা তেল দিচ্ছে। কিছু এলাকায় অভিযোগ উঠেছে কতিপয় অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছেন। যতটুকু পাচ্ছি ততটুকু দিচ্ছি, আর প্রয়োজন অনুযায়ী আমরা ততটুকু পাচ্ছি না। যে পরিমাণে আমার দরকার আমরা তা পাচ্ছি না। তো তেল চাহিদা অনুযায়ী কেউ গাড়িতে যা আসছে তার অর্ধেক আমরা দিয়ে আমরা কুল পাচ্ছি না। সরবরাহ দুর্বলতা, মজুত সংকট ও পরিবহন সমস্যা এই পরিস্থিতির মূল কারণ হতে পারে। দ্রুত পদক্ষেপ না নিলে কৃষি ও পরিবহন খাতে বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। এখন আছে সাপোজ তেল নিয়ে গাড়ি চালাবো, তাও তেল নেই, তেল আমি বোলাকে চালাবো। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। তারা জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং কালোবাজারি বন্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। শবনম অবনী, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে খুলনা থেকে পেট্রোল পাম্পের খবর জানাচ্ছেন সহকর্মী শিশির রঞ্জন মল্লিক। খুলনার যে জ্বালানি তেলের খবর, সেই খবর নিয়ে এখন আমরা হাজির হয়েছি খুলনা শহরের একেবারে প্রাণকেন্দ্র বললেই চলে। প্রাণকেন্দ্র এটা কিন্তু খুলনার যে পাওয়ার হাউস মোড়, এই পাওয়ার হাউস মোড়ে এখানে রাস্তার দুই পারেই দুটো ফিলিং স্টেশন অবস্থিত। এই ফিলিং স্টেশনের সাথে আমরা কথা বলে দেখেছি, একটাকে আপনাদের দেখানোর চেষ্টা করি যে একটাই কিন্তু টোটালি কোনো প্রকারের তেল নাই এবং বন্ধ রয়েছে তেল, আর কি তেল দেওয়াই টোটাল বন্ধ। অপোজিট পারে হচ্ছে কি যে আরেকটা পাম্প রয়েছে, সেই পাম্পের দীর্ঘ মোটরসাইকেলের লাইন। আমরা বিভিন্ন যারা তেল নিতে আসছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে প্রতিদিন এই তেলের যে ভোগান্তি, এই ভোগান্তি তেল নেওয়ার আমরা অফিস আদালত ঠিক মতো হচ্ছে কি যে আমরা করতে পারছি না সময় মতো। দীর্ঘ 2, 3, 4 ঘন্টা, এমনও 6 ঘন্টা ধরেও হচ্ছে কি যে আমাদের লাইনে থাকতে হচ্ছে আর কি। তা না হলে আমরা কিন্তু তেল পাচ্ছি না। শুধু চাকরি বাকরি বা দূরে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই তেলের বিশেষ প্রয়োজন, কিন্তু এই সংকট কোনোভাবেই নিরসন হচ্ছে না। অন্যদিকে তেলের পাম্প মালিক, যারা পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গত বছর 25 সালে যেভাবে তেল তারা ডিপো থেকে নিত, তার থেকে 25% তেল কিন্তু তারা এখন কম দিচ্ছে। এবং আরও জানিয়েছে যে আমরা যে পদ্মা, মেঘনা, যমুনা যে খালিশপুরে অবস্থিত যে ডিপুগুলো আছে, এই ডিপুর থেকে তেল উত্তোলন করতে গেলে সেখানে তারাও কিন্তু ওই ডিপো কর্তৃপক্ষ, যাদের ম্যানেজার বা এরকম যারা এসে, তারা কিন্তু এই তেলের যে পাম্পওয়ালাদের সাথে, তাদের সাথেও কিন্তু কিছুটা অনৈতিক ব্যবহারও করছে। যেমন সঠিকভাবে যেটা পাওয়ার কথা সেটা কিন্তু তারা পাচ্ছে না বা তাদেরকে দেওয়া হচ্ছে না, এমনটিও জানিয়েছে। অন্যদিকে সরকারের যে নির্ধারিত রেশনিং পদ্ধতিতে যে তেলটা দেওয়া হবে, এটা সরকারের পক্ষ থেকে থাকলেও কিন্তু তৃণমূল পর্যায়ে খুলনার যে 10টি জেলা তথা পাশে ফরিদপুর নিয়ে টোটাল 15টি জেলায় কিন্তু এই সংকটের সবথেকে বেশি কিন্তু খুলনা জেলার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তাই এই ছিল খুলনা থেকে পেট্রোল পাম্প এবং যারা তেল নিতে আসা সর্বশেষ তথ্য। শিশির, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার গাইবান্ধা থেকে পেট্রোল পাম্পের খবর জানাচ্ছেন সহকর্মী আফতাব হোসেন। জ্বালানি তেল নিয়ে যে সংকট, সেটি কিন্তু গাইবান্ধার চিত্র একই, এবং প্রত্যেকটি তেল পাম্পে কিন্তু হাজারো মানুষের ভিড়, এবং যারা মোটরসাইকেল বা কার বা মাইক্রো নিয়ে চলাচল করেন তাদের লম্বা সারি। আপনাকে যদি একটু দেখাতে চাই যে এটি গাইবান্ধা মেসার্স আর রহমান তেলের পাম্প, এবং এখান থেকে দেখেন যে শত শত মোটরসাইকেল যারা চালক আছেন তারা কিন্তু তেলের জন্য এখানে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন, এবং আদৌ শেষ পর্যন্ত যারা দাঁড়িয়ে আছেন তারা তেল পাবেন কিনা সেটি নিয়ে কিন্তু সংশয় রয়েছে। এবং এখানে যিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছেন, তার সাথে আমার একটু আগে কথা হয়েছে, তিনি যেটি বলেছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ পেট্রোল রয়েছে এবং তারা অপেক্ষমান যারা আছে তাদেরকে পেট্রোল দেওয়া সম্ভব হবে। আমি আরেকটি দেখেছি যে গাইবান্ধা জেলা শহরের পুলিশ লাইন সংলগ্ন যে তেলের পাম্পটি রয়েছে, সেটিতেও কিন্তু আসলে 2 কিলোমিটার একটি লম্বা লাইন আমরা লক্ষ্য করেছি, সেখানেও কিন্তু একই অবস্থা। এবং আমরা দেখেছি যে এই তেলের জন্য মাঝে মধ্যেই কিন্তু এখানে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, এবং এতে করে মানুষের দুর্ভোগ কিন্তু বাড়ছে, এবং এখানে কিছু বিশৃঙ্খলার ঘটনাও ঘটছে। আমরা দেখেছি যে যারা তেলের জন্য অপেক্ষা করছে তারা অনেকটাই বিব্রতকর এবং অস্থির হয়ে উঠছেন, এবং তারা
মাঝে মাঝে হই হুল্লোড় করে চিৎকার করে উঠছেন। তবে এই পরিস্থিতি মোকাবেলায় কিন্তু জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশও মোতায়েন করা হচ্ছে। এই ছিল গাইবান্ধা থেকে তেল নিয়ে সবশেষ তথ্য। আফতাব, আপনাকে ধন্যবাদ। দিনাজপুরে পার্বতীপুর রেলহেড ডিপোতে ভারত থেকে পাইপলাইনে এসেছে আরও 7,000 মেট্রিক টন ডিজেল। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে এই তেল পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছায়। গত শুক্রবার থেকে শুরু হয়েছে এই ডিজেল সরবরাহ। পার্বতীপুর রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী বলেন, ভারত থেকে আসা ডিজেল শুক্রবার সকাল 8টায় পদ্মা, মেঘনা এবং যমুনা ডিপোতে স্থানান্তর করা হয়েছে। দেশের উত্তরের 8 জেলায় চাষাবাদ, সেচ কাজে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেল নির্ভর যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিতে 2017 সালে 22 অক্টোবর ভারতের সঙ্গে 15 বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়। দর্শক, এই মুহূর্তে দিনাজপুরে পার্বতীপুর থেকে এই বিষয়ে আরও তথ্য জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাল মামুন। জি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের যে রিসিভ টার্মিনাল সেখানে। তো আপনি জানেন যে বিশ্ববাজারে জ্বালানি তেল সংকট মুহূর্তে কিন্তু আজ দেশে এসে পৌঁছেছে 7,000 মেট্রিক টন ডিজেল। পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর ইনচার্জ আহসান হাবিব আমাদের যেমনটি জানিয়েছেন যে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের মাধ্যমে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে কিন্তু 7,000 মেট্রিক টন ডিজেল বাংলাদেশে সরবরাহের যে প্রক্রিয়া তা শুরু হয়েছিল গত শনিবার সন্ধ্যা 7টার পর। আজ মঙ্গলবার সকাল 10টার দিকে কিন্তু যে জ্বালানি এসে পৌঁছেছে পার্বতীপুর অবস্থিত প্রকল্পের রিসিভ টার্মিনালে। তিনি আরও জানান যে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে প্রতিবার জ্বালানি আসতে কিন্তু 60 থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। এই মাসে জ্বালানি তেল সরবরাহের এটি কিন্তু চতুর্থ চালান। এর আগে আসলে 3টি ধাপে কিন্তু মোট 15,000 মেট্রিক টন ডিজেল দেশে আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তো তিনি আরও জানিয়েছেন যে এ নিয়ে চলতি মাসে পাইপলাইন প্রকল্পের মাধ্যমে জ্বালানি তেল অর্থাৎ ডিজেল নিয়ে আসা যে পরিমাণ তা কিন্তু 22,000 মেট্রিক টন হয়েছে এবং এই 22,000 মেট্রিক টন কিন্তু উত্তরের 8 জেলা সহ সারা দেশে কিন্তু সরবরাহ করা হচ্ছে। তো আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি, প্রকল্পের মাধ্যমে কিন্তু স্বল্প সময়ে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্প। তো আপনাকে আরেকটু যদি জানিয়ে রাখি যে পূর্বে বাঘাবাড়ি থেকে জ্বালানি তেল আনার ক্ষেত্রে কিন্তু ট্যাঙ্ক লরির মাধ্যমে নিয়ে আসা হতো এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে হরতাল অবরোধের ক্ষেত্রে কিন্তু জ্বালানি তেল আসতে খানিকটা বেগ পেতে হতো। কিন্তু আপনার ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন হওয়ার পর থেকে কিন্তু স্বল্প সময়ে উত্তরাঞ্চল তথা সারা দেশের ডিজেল সরবরাহের যে প্রক্রিয়া তা কিন্তু অনেকটা অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন কর্তৃপক্ষ। তো এই ছিল দিনাজপুরের পার্বতীপুর থেকে 7,000 পাইপলাইনের মাধ্যমে 7,000 মেট্রিক টন ডিজেল দেশে আসার সর্বশেষ প্রক্রিয়া। মামুন, আপনাকে ধন্যবাদ। বাস্তবতা নাকি কাগুজে হিসাব? আসন্ন বাজেট কোন পথে হাঁটবে সেটি এখন বড় প্রশ্ন। অর্থনীতিবিদরা বলছেন আগের মতো পরাবাস্তব বাজেট হলে বাড়বে চাপ। সিপিডির প্রাক বাজেট বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য। সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজস্ব আহরণের ক্ষেত্রে দীর্ঘদিনের দুর্বলতা বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা দেশের সামষ্টিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে। সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। রাজধানীর সিপিটি কার্যালয়ে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক বাজেট সংবাদ সম্মেলনে অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরেন বিশেষজ্ঞরা। সিপিটির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, উত্তরাধিকার সূত্রে পাওয়া দুর্বল অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে বাজেট করতে হচ্ছে বর্তমান সরকারকে। কিছু সংস্কার হতে গিয়েও হয় নাই, এরকম একটা পরিস্থিতি আছে এবং তার ভিতরে একটা নতুন সরকার যখন আসে, সেই নতুন সরকারকে সংহত হতে, স্থিতিশীল হতে কিছু সময় লাগে। তো ওই রকম একটা প্রেক্ষিতে একটা কাঠামোগত অসুবিধা, কিছু নীতি সংস্কারের অসম্পূর্ণতা এবং একটা নতুন সরকারে আসারতে তার স্থিতি হওয়ার যে সময়টুকু, এই সময়টুকু এখনও
হয়ে ওঠে নাই, 1 মাস হয়েছে, 1.5 মাস হয়েছে, এটা এইরকম একটা প্রেক্ষিতে বাজেট প্রস্তুতির কাজ শুরু হচ্ছে। গবেষণায় দেখা যায় জ্বালানি আমদানিতে অতিরিক্ত ব্যয় ইতিমধ্যেই বৈদেশিক লেনদেনের ভারসাম্যে চাপ তৈরি করেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, ঘাটতি মেটাতে টাকা ছাপিয়ে ঋণ নিলে মূল্যস্ফীতি আরও তীব্র হতে পারে। এর প্রভাব পড়বে খাদ্যদ্রব্যের বাজারে, বাড়বে দারিদ্র্য ও বৈষম্য। অর্থাৎ অর্থনীতির সাথে এখন বৈদেশিক নীতি কিন্তু যুক্ত হয়ে গেছে। আমার অবশ্যই আরও বেশি আমদানি নির্ভর হতে হবে, সেটা বেশি দামে স্পট পারচেজে এলএনজিতেই যাই, বা আমি অন্য কোথাও থেকে যদি আমি তরল জ্বালানি বেশি দামে আনি এবং সেটা হরমুজ প্রণালী দিয়ে যদি আনতে না পারি, অন্য কোনো খান দিয়ে আমার এটা আনার প্রয়োজন দেখা দেবে। অর্থাৎ এখানে ব্যয় বাড়বে। এই ব্যয় আগামী বাজেটকে আগেই কিন্তু আমাদের সংস্থান করতে হবে, বাজেট পর্যন্ত অপেক্ষা করা যাবে না। বিশ্লেষকদের মতে বাস্তব ভিত্তিক রাজস্ব লক্ষ্য, কর হার কমানো এবং জ্বালানি খাতে কৌশলগত সিদ্ধান্ত, এই 3টি বিষয়ে নির্ভর করবে নতুন বাজেটের কার্যকারিতা। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। দেশ পরিচালনার জন্য যে রাজস্ব দরকার, এনবিআর তার ধারের কাছেও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে রাজস্ব ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন, আসছে বাজেটে করের আওতা বাড়িয়ে রাজস্ব আদায়ের চেষ্টা করবে এনবিআর, এমনটা জানিয়ে কর ফাঁকিবাজদের চিহ্নিত করতে এনবিআর এর গোয়েন্দা ইউনিট কাজ করছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। আগামী 2026-2027 অর্থ বছরের বাজেট প্রণয়নের অংশ হিসাবে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সঙ্গে প্রাক বাজেট নিয়ে এনবিআর আয়োজিত এই মতবিনিময় সভা। সভায় অংশ নেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা। এ সময় দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় রাজস্ব আদায় নিয়ে কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। কঠোর নজরদারিতে আমরা কালেকশন বাড়ানোর জন্য এবং আরো যে কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করছি। জানান, দেশে কর জিডিপি অনুপাত কম থাকার পেছনে বড় কারণ হচ্ছে দীর্ঘদিনের কর ছাড় সংস্কৃতি, আর এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে এনবিআর। আবার কালেকশন একটাই, যেহেতু আমার প্রত্যেকটাই চালানের মাধ্যমে ট্রেজারিতে জমা হয়, ট্রেজারিতে আমার আইবার সিস্টেমের রেকর্ড আছে, আমরা সেই কালেকশনটাই রেকর্ড রিপোর্ট করছি, ফলে ওভার রিপোর্টিং এর যে কালচার ছিল সেটা এখন আর নাই। আগামী বাজেটে করের আওতা বাড়িয়ে রাজস্ব আদায়ের পাশাপাশি কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আব্দুর রহমান খান। যারা বড় বড় ট্যাক্স ফাঁকিবাজ তাদেরকে আমরা চিহ্নিত করছি, তাদের তদন্তগুলো শেষ করে আমরা অ্যাসেসমেন্টগুলো কমপ্লিট করে সেখান থেকে আদায় করি, সেখান থেকে মোটামুটি ভালো আদায় হচ্ছে। এদিকে বাজেটকে সামনে রেখে পত্রিকা শিল্পের কর্পোরেট কর ও মূসক কমানোর দাবি জানান সংবাদপত্রের মালিকরা। সংবাদপত্র যেন একটা এতিমের মতো, যখন রাজনৈতিক দল বিরোধী দলে থাকে তখন তারা আমাদের সমর্থন পাওয়ার জন্য ব্যাপক চেষ্টা। সংবাদপত্র শিল্পকে সরকার ঘোষিত প্রণোদনার আওতায় যুক্ত করা হয়নি। নোয়াবের পক্ষ থেকে সংবাদপত্র শিল্পকে বিশেষ প্রণোদনা প্রদানের জন্য অনুরোধ করছি। তারা বলছেন, গত 1.5 বছর সংবাদপত্র শিল্প এক কঠিন ক্রান্তিকাল পার করছে, তাই বিভিন্ন সংকটের কারণে এই শিল্পে আয়ের দিক থেকে বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলে মনে করেন তারা। বিগত 1.5 বছর সময়টা আমাদের জন্য খুব ভালো যায় নাই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে হত্যাযজ্ঞ, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক আব্দুল জলিল মন্ডুরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সাথে পরবর্তী শুনানির জন্য আগামী 5 এপ্রিল দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আজ সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে সোমবার রাতে রাজধানী ধানমন্ডি এলাকার নিজ বাসভবন থেকে আব্দুল জলিল মন্ডলকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। শাপলা চত্বরে ওই ঘটনায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ করা হয়। দুর্নীতি, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শাহ গ্রুপের চেয়ারম্যানকে KM মজিবুল হক এই আবেদন করেন। আবেদনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিষয়টি তদন্তের অনুরোধের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সংবিধানের আওতায় এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ চাওয়া হয়।
তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, অতীতের যে কোনো ধরনের আইন লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধী ছাড় পাবে না, কিন্তু ইতিহাস বিকৃতি করার কোনো কাজ করবে না সরকার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ড্যাব আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। দেশের মানুষের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দক্ষতা ও যোগ্যতা শুধুমাত্র বিএনপির আছে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে বিএনপি। এলজিআরডি মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূল পর্যায়ে ক্রীড়াকে পৌঁছে দিতে কাজ শুরু করেছেন। ভবিষ্যতে খেলাকে যেন পেশা হিসেবে নেওয়া সম্ভব হয় সেই পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী। দুপুরে মতিঝিলে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। রাজনীতির কারণে যোগ্যরা দল থেকে বাদ পড়বে, এই সংস্কৃতি দূর করে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করার আহ্বান জানান মন্ত্রী। গতকাল এখানে আমিনুল আছে, আমি আমিনুলকে অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই যে সত্যিকার অর্থেই সে একটা খুব ভালো কাজ শুরু করেছে। আমি খুব আশাবাদী যে তার নেতৃত্বে ক্রীড়াঙ্গন অনেক দূরে এগিয়ে যাবে। তারেক রহমান সাহেব এই খেলাটাকে তিনি একেবারে গ্রামের মধ্যে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছেন। শুধু তাই নয়, এই খেলা যারা খেলোয়াড় তারা যেন পেশাজীবী হয়ে ওঠে খেলাকে নিয়ে, সেটাও তার মাথার মধ্যে রয়েছে এবং সেই লক্ষ্যেও তিনি কাজ শুরু করেছেন।